আজ বাংলার মুসলমানরা তোমাদের সঙ্গে আছে। ভারত জুড়ে তোমরা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তোলো। প্রয়োজনে আমরা দিল্লি অভিমুখে লং মার্চ করব। কোটি জনতা নিয়ে ভারতকে আবার হিন্দুত্ববাদ থেকে মুক্ত স্বাধীন করে ছাড়বো ইনশাআল্লাহ। প্রয়োজনে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে ভারতের মুসলমানরা যদি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কোন কার্যক্রম গ্রহণ করে, বাংলাদেশের মুসলমানরা সীমান্তবর্তী এলাকাগুলোতে ভারত বিরোধী প্রতিবাদী কর্মসূচি পালন করবে ইনশাআল্লাহ। দিল্লিতে আছেন নরেন্দ্র মোদী, কিন্তু এতদিন পশ্চিমবঙ্গে ছিলেন মমতা ব্যানার্জি। বাংলাদেশের মোল্লাদের কাছে মোদী ছিলেন চরম শত্রু আর মমতা পরম মিত্র। চরম শত্রুর প্রতি ঘৃণা বাংলাদেশে লাগাম ছাড়া হয়নি, কারণ তারা ভেবেছিল পশ্চিমবঙ্গে মমতা নামক মিত্র তিনি তো আছেন, তিনি আমাদের দেখে নেবেন, আমাদেরকে ঠিকমতো রাখবেন। বাংলাদেশের জঙ্গিরা তাই ভাবত মোদী কি করবে, মমতা তো আছে পশ্চিমবঙ্গে। কিন্তু কদিন আগে ভোটের ফলে সব একেবারে ওলটপালট হয়ে গেছে। মমতা বিদায় নিয়েছেন, এসেছেন শুভেন্দু অধিকারী, রাজ্যের ক্ষমতায় এসেছে বিজেপির সরকার। আর এতেই একেবারে তেলে বেগুনে জ্বলে উঠেছে বাংলাদেশের জঙ্গিরা। একটু নরম করে বললে বলা যায় জঙ্গি না বলে বলা যায় মৌলবাদীরা। কারা এই মৌলবাদী? ইসলাম এবং মৌলবাদ এই শব্দ দুটি পরস্পরের এতটাই ঘনিষ্ঠ যে একটা থেকে অন্যটাকে বিচ্ছিন্ন করা খুব মুশকিল, বিশেষ করে বাংলাদেশের মতো উগ্র ধর্মবাদী দেশে। তার মানে এই নয় যে মুসলমানদের সবাই উগ্রবাদী, সবাই মোল্লা, তা নয়, নিশ্চিতভাবেই সেটা নয়। মুসলমানরা সবাই সন্ত্রাসী নয়, এটা যেমন ঠিক, তেমনি সন্ত্রাসীরা সবাই প্রায় মুসলমান, এটাও ঠিক। আর এই হিসাব বাংলাদেশের ক্ষেত্রে আরও বেশি করে খাটে। তবে ওই যে বললাম ভালো মুসলমান বাংলাদেশেও আছে, তবে তারা সংখ্যায় বেশ খানিকটা কম। সেখানে প্রাধান্য ওই জঙ্গি মৌলবাদী মুসলমানদের, যারা ভারতের বিরোধিতা করে অন্য কোনো কারণে নয়, ভারত হিন্দুদের দেশ বলে, সেই কারণেই বিরোধিতা। আর তাদের এই সংখ্যাটা কিন্তু ক্রমশই ফুলে ফেঁপে উঠছে সরকারি মদতে। শেখ হাসিনার দল আওয়ামী লীগের ভারতে পরিচয় ধর্মনিরপেক্ষ দল হিসেবে, যার জন্যে শেখ হাসিনার দল আওয়ামী লীগকে ভারতের মানুষ সাধারণভাবে পছন্দ করে। বাংলাদেশের হিন্দু জনগণ তাদেরও সমর্থন রয়েছে আওয়ামী লীগের পেছনে, এই কারণেই যে তাদের মধ্যে ওই মোল্লাতন্ত্রটা অনেকটাই কম। এই বিশ্বাস একদিনে গড়ে ওঠে না, একদিনে গড়ে ওঠেওনি। দীর্ঘ অভিজ্ঞতায় বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের সমর্থন আওয়ামী লীগের দিকে এসেছে এই কারণেই। সব ঠিক, কিন্তু এটাও ঠিক যে শেখ হাসিনার আমলেও ধর্মের কারণে হিন্দুদের অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে, যেটা এখনো হচ্ছে। মৌলবাদ তার ডালপালা বিস্তার করেছে শেখ হাসিনার আমলেও। কিন্তু হাসিনার পতনের পর প্রথমে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের শাসনের আমলে হিন্দুদের ওপর অত্যাচার এবং ভারত বিরোধিতার মাত্রা প্রবল বেড়ে যায়, প্রবলভাবে। তারেক রহমানের সরকার আসার পর ভাবা গিয়েছিল ভারত বিরোধিতাটা কমবে, হিন্দু বিরোধিতাও কমবে। তা তো কমেইনি, বরং পশ্চিমবঙ্গে মমতার পতনের পর যেভাবে জ্বলে উঠেছে মৌলবাদীরা, তাতে বোঝা যায় পশ্চিমবঙ্গের এই পরাজয় তারা মেনে নিতে পারছে না। পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গের মুসলমান মেনে নিয়েছে, কিন্তু দেখবেন পশ্চিমবঙ্গের মুসলমানরা মমতার হয়ে বিরাট মিটিং মিছিল কিংবা করেনি বা প্রতিবাদে ফেটে পড়েনি, কিন্তু বাংলাদেশে পড়ছে। এই মৌলবাদীদের দলে জামাত, এনসিপি আর সেই গোত্রের দলের সঙ্গে আছে তারেক রহমানের বিএনপি সরকার।
কয়েকদিন আগে বাংলাদেশ সংসদে এক সাংসদ তিনি বললেন যে বাংলাদেশে নাকি ভারত থেকে শরণার্থীদের চাপ আসবে। শরণার্থী কাকে বলে? যারা এক দেশে অত্যাচারিত হয়ে অন্য দেশে গিয়ে আশ্রয় নেয়, সেই দেশে তাদেরকে বলা হয় শরণার্থী। তা বাংলাদেশের কোন শরণার্থীরা যাবে ভারত থেকে? না, ভারত বলছে যারা বাংলাদেশ থেকে অবৈধভাবে এসে ভারতে বসে আছে তারা আবার ফিরে যাবে তাদের নিজেদের দেশে। সেটা কি করে শরণার্থী হয়? কিন্তু এটা নিয়েই বাংলাদেশে এখন তুলকালাম কাণ্ড চলছে। বাংলাদেশের মিডিয়াগুলো খুঁজুন, তারা সেখানে বলে যাচ্ছে কি নাকি পশ্চিমবঙ্গে 91 লক্ষ মুসলমানের নাম বাদ গেছে। কোন মুসলমান? যারা বাংলাদেশ থেকে গেছে সেটা বলছে না, বলছে মুসলমানের নাম বাদ গেছে। এত মিথ্যে কথা প্রচার একটা মিডিয়া কি করে করে সেটা অবাক হয়ে যায়। আরে বাংলাদেশে পশ্চিমবঙ্গে 91 লক্ষের নাম বাদ গেছে, আর মানে তামিলনাড়ুতে পশ্চিমবঙ্গের থেকে ছোট রাজ্য, তাদের ভোটার সংখ্যা কম, সেখানে 97 লক্ষ মানুষের নাম বাদ গেছে। আর কাদের নাম বাদ গেছে? শুধু যে মুসলমানরা এখানে এসে রয়েছে তাদের নাম কেটে বাদ গেছে? না, যারা মারা গেছে গত 25 বছর ধরে, প্রায় 25 বছর ধরে পশ্চিমবঙ্গে যারা মারা গেছে তাদের অনেকের নামই ওঠেনি বা ভোটার লিস্ট থেকে বাদ যায়নি, তাদের নাম বাদ গেছে। যাদের নাম 2 জায়গায় 3 জায়গায় রয়েছে তাদের নাম বাদ গেছে। আর কিছু গেছে, এছাড়া অন্যান্য জিনিসও রয়েছে, আর কিছু গেছে কাদের? যারা বাংলাদেশ থেকে অবৈধভাবে এখানে এসে বসতি স্থাপন করেছে তাদের নাম বাদ গেছে। তাদের নাম, তাদের সংখ্যা তো 91 লক্ষ নয়। কিন্তু বাংলাদেশে খুঁজে দেখুন, বাংলাদেশের মিডিয়া পর্যন্ত এইটা নিয়ে বলছে 91 লক্ষ মুসলমানের নাম বাদ গেছে। এত মিথ্যে কথা বলতে পারে এ কল্পনা করা যায় না। আর এইটার জন্যে, এইটা নিয়ে বাংলাদেশে এই মুহূর্তে ভারত ও হিন্দুদের বিরুদ্ধে প্রচার ঠিক কোন মাত্রায় যে চলছে সেটা দেখার জন্য দুটো ছোট্ট ভিডিও ক্লিপ এখানে রাখছি। প্রথমে এই ক্লিপে আছেন যিনি বলছেন, তিনি হচ্ছেন আব্বাসী হুজুর। স্বপ্ন যেটা ইহুদিরা দেখতেছে শুনুন। এটা কোনোদিন বাস্তবায়ন হবে না। আর ভারতের হিন্দুরা, উগ্রবাদী হিন্দু যারা, বুঝলেন, আরএসএস, হ্যাঁ, আরএসএস এর পলিটিক্যাল শাখা হচ্ছে বিজেপি, ভারতীয় জনতা পার্টি। এদের স্বপ্ন হচ্ছে মহাভারত করবে, নওজুবিল্লাহ। অর্থাৎ পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, ভুটান সব নিয়ে মহাভারত করার স্বপ্ন দেখতেছে এরা, নওজুবিল্লাহ। রামরাজ্য বলে, রামরাজ্য। কিয়ামত তক চেষ্টা করেও ইহুদিদের মতো হিন্দুদের ওই হিন্দুত্ববাদ প্রতিষ্ঠিত সম্ভব হবে না। এখন ভারতে সেই বিজেপি পশ্চিম বাংলার ক্ষমতা গ্রহণ করেছে, করতে যাচ্ছে। ইতিমধ্যেই গরুর গোশতের দোকানগুলো ভেঙে ফেলা হচ্ছে, মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে। এটা অবশ্যই প্রতিহত করতে হবে। এটা প্রতিহত করার জন্য বাংলাদেশ সরকারের অনেক দায়িত্ব আছে, অনেক দায়িত্ব আছে। ভারতকে হুমকি দেওয়া হোক যে তাদের। শুনলেন বক্তব্য? এই হুজুর এনায়েতুল্লাহ আব্বাসী, ইনি ব্রিটেন এনাকে বহিষ্কার করেছিল উগ্র মৌলবাদী কাজকর্মের অভিযোগে, জনমনে ধর্মীয় হিংসা ছড়ানোর অভিযোগে। সেটা ছিল 2023 সাল। তিনি বাংলাদেশে ফিরে এসেও একইভাবে সাম্প্রদায়িক ঘৃণা ছড়াতে থাকেন। কিন্তু বাংলাদেশের তখনকার শেখ হাসিনা সরকার তাকে কিছুই করেনি, ছেড়ে দিয়েছিল, ছাড় দিয়ে রেখেছিল। তাকে বাংলাদেশে জেলে ঢোকানো উচিত ছিল, সেটা করেনি শেখ হাসিনার সরকার। এবার শুনুন আর এক হুজুরের ভাষণ। এনার নাম মামুনুল হক। ইনি খিলাফতে ইসলামী ও হেফাজতে ইসলামের তিনি কর্ণধার। শুনুন তিনি কি বলছেন। শুনলেন বক্তব্য? পশ্চিমবঙ্গে বিজেপির সরকার আসার পর নাকি একের পর এক মসজিদ ভেঙে দিচ্ছে হিন্দুরা। মুসলমানদের মসজিদে গিয়ে নামাজ পড়তে দেয়া হচ্ছে না, মুসলমানদের খুন করা হচ্ছে। আর এই মিথ্যে মনগড়া অভিযোগ তুলে খেপিয়ে তোলা হচ্ছে বাংলাদেশের মুসলমানদের। আমার কাছে আরও ভিডিও আছে, সেখানে বলা হচ্ছে বাংলাদেশের মুসলিমরা তাদের ভিডিও ছড়াচ্ছে, তারা সেখানে বলছে আমরাও এবার এখানে হিন্দুদের মারব, আমরাও এখানে হিন্দুদের মারব, আমরাও হিন্দুর মেয়েদেরকে নিয়ে যাব। অথচ পশ্চিমবঙ্গে, ভারতে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে। হত্যায় হিন্দুও হতে পারে, মুসলিমও হতে পারে, কিন্তু সেটা ধর্মের ভিত্তিতে নয়,
অন্য অনেক কারণেই হতে পারে, কিন্তু বলছে এখানে আমরা এবার হিন্দুদের মারব, বাংলাদেশে বলছে হিন্দু মেয়েদের নিয়ে যাবে। এ ব্যাপারে তো তাদের একটা রেকর্ড, ভীষণ খুব বড় রেকর্ড আছে। তো এর পরিণামে এই যেসব কথা বলছে, হিন্দুদের বাংলাদেশের মুসলমানদের খেপিয়ে তোলা হচ্ছে, সেই সব ভিডিও ছড়ানো হচ্ছে, এর পরিণামে কিন্তু ভারতের মুসলমানরা কিছু করবে না, এটা বলাই যায়। কারণ তারা জানে এই কথাগুলো যেসব অভিযোগ উঠছে বাংলাদেশে, এগুলো মিথ্যে কথা, এগুলো মন গড়া গুজব, শুধু সাম্প্রদায়িক হিংসা ছড়াবার জন্যে ছড়িয়ে ভারতে এই বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার করার একটা বাহানা। আর ভারতের মুসলমান বুঝে গেছে বিজেপির রাজনৈতিক দর্শন, তারা বুঝেছে দাঙ্গার ব্যাপারে বিজেপি জিরো টলারেন্স। এসআইআর এর বিরুদ্ধে এই যে মমতা ব্যানার্জি এত যে হম্বিতম্বি করলেন, দাঙ্গা বাঁধাতে এত তো চেষ্টা করলেন, কিছু করতে পেরেছিলেন? 370 ধারা উঠে গেছে, 370 ধারা হটে গেছে, 3 তালাক বাতিল হয়েছে ভারতে, ওয়াকফ আইন চালু হয়েছে। আটকাতে পেরেছেন মমতা ব্যানার্জি কিংবা যারা গলা ফাটিয়েছিলেন এর বিরুদ্ধে তারা? দেখুন, এবার আসছে ইউনিফর্ম সিভিল কোড, এনআরসি, অবৈধ বাংলাদেশিদের আবার পুশব্যাক করে বাংলাদেশে ফেরত পাঠানো, আর সব করবে ভারতের সরকার, জেনে রেখে দিন। আর এসবের ফলে কি হয়েছে? এসবের ফলে চুলকানি খুব বেড়ে গেছে বাংলাদেশের মোল্লাতন্ত্রের। এই যে অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর কথায় ভারতে তার কোনো প্রতিবাদ হচ্ছে না। ভারতের মুসলিমরাও তারাও বলছে, কোথাও দেখেছেন ভারতের কোথাও একটা প্রতিবাদ করেছে মুসলমানরা যে অবৈধ বাংলাদেশি যারা ভারতে এসে রয়েছে তাদের ফেরত দেওয়া চলবে না বলে কোথাও হয়েছে কোনো কথা? হয়নি। কারণ হাত পা তো প্রচুর ছুটছে বাংলাদেশে বসে যারা হাত পা ছুটছে তাদের কথায় ভারতের মুসলমানরা কান দিচ্ছে না। ইতিহাস বলে ভারতে ইসলাম আক্রান্ত এই মিথ্যে ধুয়ো তুলে বাংলাদেশ বা তার আগেকার অবতার পূর্ব পাকিস্তানে হিন্দুদের তাড়ানো হয়েছে দেশ থেকে, হিন্দু মন্দির পাইকারি হারে ভাঙা হয়েছে, তাদের ঘরের মেয়ে বউদের ওপর অত্যাচার হয়েছে, জোর করে ধর্মান্তরকরণ করা হয়েছে, হয় ধর্ম পাল্টাও তাহলে দেশে থাকবে, নইলে দেশ থেকে ভাগো। অথচ ইতিহাসে এমন কোনো একটা উদাহরণ নেই যে অত্যাচারিত হয়ে ভারত থেকে কোনো মুসলমান পাকিস্তান বা বাংলাদেশে গেছে, একটা নেই। তা যদি যেত তাহলে ভারতে মুসলমানদের সংখ্যা বেড়ে ডবল হতো না, দেশভাগের সময় যা ছিল তার ডবল হয়ে গেছে। ভারতের মুসলমানরা এখন জানে তাদের সম্পত্তি হিন্দু দখল করবে না, কারণ এখানে আইনের শাসন, তাদের মেয়েদের ওপর অত্যাচার হবে না, এটাও এখানকার আইনের শাসন। আর কোনো মসজিদ হিন্দুরা কখনো ভাঙবে না। একটা বাবরি মসজিদ ভেঙেছিল, তার কারণ সেটা নিয়ে অনেক ইতিহাস আছে, সেগুলো আমি আর বলছি না। তাও সেটা শেষ পর্যন্ত সেখানে নতুন করে রাম মন্দির তৈরি হয়েছে সুপ্রিম কোর্টের রায়ে, যে সুপ্রিম কোর্টের বিচারপতিদের মধ্যে একজন মুসলিম বিচারপতিও ছিলেন, তিনিও কিন্তু সেই রায়কে সমর্থন নয়, তিনিও তার কোনো ডিসেন্ট নোট তিনি দেননি, তার কোনো বিরোধী নোট ছিল না। কংগ্রেস আমলে তার এটাই জানে যে এখানকার মুসলমানদের কোনো মসজিদ কোনো কিছুই হয়নি, কোনো আঘাত আসবে না। কিন্তু কি আসবে? জনজীবনকে অশান্ত করা চলবে না, এখানে বলেছে। এখন আপনারা দেখবেন যে পশ্চিমবাংলাতেও মাইকে, মসজিদের আজানের যে মাইক, সে আজানের মাইক বলতে হয়নি, মুসলমানরা নিজেই সেটাকে লো ভলিউমে করে দিয়েছে। আগে মমতা ব্যানার্জির তোষণের রাজনীতিতে তারা যত জোরে দরকার তার থেকে বেশি জোরে মাইক বাজাতো, এখন সেসব আর বাজে না, বন্ধ হয়ে গেছে। গতকাল পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী সরকার সেটা বলে দিয়েছে যে রাস্তায় নমাজ পড়া চলবে না, নমাজ পড়তে গেলে বিশেষ উপলক্ষে, যদি ঈদ কিংবা অন্যান্য উপলক্ষে নমাজ পড়ার দরকার হয়, রাস্তায় কোনো পাবলিক জায়গায় যদি দরকার হয়, তার জন্য পুলিশের পারমিশন নিতে হবে। তো এটা এই যে অত্যাচারের কথা বলা হলো, ভারতে মুসলমানদের উপর অত্যাচার, এই অত্যাচার কংগ্রেস আমলেও হয়নি, বিজেপি আমলেও হবে না। কিন্তু ভোট ব্যাংকের লোভে
কংগ্রেস যে তোষণের পরম্পরা চালিয়ে গিয়েছিল বিজেপির আমলে, সেটা চলবে না। আর ভারতের মানুষ তথা পশ্চিমবঙ্গের মানুষ এরাও কিন্তু এখন সেই আগের মতো যে মেরেছ কলসির কানা তাই বলে কি প্রেম দেব না, এই লাইনে আর নেই। তারা মনে করেছে, মহাত্মা গান্ধী বলেছিলেন, যদি কেউ এসে তোমার এক গালে চড় মারে তাহলে আর একটা গাল এগিয়ে দিও। সেই রাজনীতিও বিজেপি করে না। মহাত্মা গান্ধী বলেছিলেন যে যদি তোমার মেয়ে বউদের ওপরে কেউ অত্যাচার করতে আসে জোর করে, যদি তাদের অত্যাচার করে তো তোমরা তাকে মেরো না, মানে যে অত্যাচার করতে এসছে তাকে মেরো না, বরং শান্তি বজায় রেখে সে যাতে ভালোভাবে অত্যাচার করতে পারে তোমার ঘরের মেয়ে বউদের সেই ব্যবস্থা করো। এটা অন্য কারোর কথা নয়, এটা বলে গিয়েছিলেন মহাত্মা গান্ধীজি। বিজেপি হিংসা চায় না, কিন্তু যদি কেউ হিংসা করে তার উত্তরে অহিংসার মন্ত্র আওড়াবে না। বাংলাদেশি মোল্লাতন্ত্র খুব চেষ্টা করছে ভারতে গন্ডগোল পাকাবার জন্যে। খুব চুলকানি যে হয়েছে তাদের, সেটা বোঝা যাচ্ছে। তারেক সরকার, যা কিনা বকলমে জামাতি সরকার, সে কিন্তু এই মোল্লাতন্ত্রকে মদদ দিয়ে যাচ্ছে, প্রশ্রয় দিচ্ছে। কিন্তু সেই যে কথা আছে না, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, সেটাই হবে, সেটাই করতে পারবে। তার বেশি দৌড়তে গেলে চুলকানি থামাবার যে ওষুধ, সেটা মজুদ রেখেছে ভারত। সুতরাং সাবধান। চট্টগ্রাম নগরীর সাগরিকা ফ্লাইওভারের রেলিং থেকে ঝুলন্ত অবস্থায় মঙ্গলবারে উদ্ধার করা হয়েছে 27 বছর বয়সী এক যুবকের মৃতদেহ। তার নাম জানা গেছে আবু কাউসার আহমেদ, বাসা নগরীর পশ্চিম ফিরোজ শাহ এলাকায়। এই ঘটনার পরপরই পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে এক ধরনের চাঞ্চল্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি উঠেছে কাউসার আকবর শাহ থানা ছাত্রলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক। শুরু হয় রাজনৈতিক বিতর্ক। নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন নেতা ফেসবুকে পোস্ট দিয়ে দাবি করেন অপহরণের পর কাউসারকে মেরে ফ্লাইওভারে ঝুলিয়ে রাখা হয়েছে, অর্থাৎ হত্যার দাবি। কিন্তু কে অপহরণ করেছে, কবে অপহরণ করেছে, অপহরণ বিষয়ক কোনো অভিযোগ থানায় দায়ের করা হয়েছে কিনা সে বিষয়ে কোনো তথ্য নেই কোথাও। তা সত্ত্বেও কেউ কেউ অভিযোগ করেছেন সরাসরি বিএনপি জামাতের বিরুদ্ধে, জামাতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে। এভাবেই বলা যায় কাউসারের মৃত্যুকে ঘিরে রহস্য যেন দানা বেঁধে ওঠে। একে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে বিচারের দাবিতে সরব হয়েছে কেন্দ্রীয় এবং স্থানীয় ছাত্রলীগ, মানে চট্টগ্রামের ছাত্রলীগের নেতারা কর্মীরা। ছাত্রলীগ নেতাকর্মীদের দাবি এটি কোনোভাবেই আত্মহত্যা হতে পারে না। ফ্লাইওভারের রেলিংয়ে যেভাবে মৃতদেহ পাওয়া গেছে তা এক গভীর ষড়যন্ত্র বা নীল নকশার অংশ বলে তারা মনে করেন। তাদের অভিযোগ, স্বাধীনতা বিরোধী অপশক্তি রাজনৈতিক প্রতিহিংসা থেকে কাউসারকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে। এই ঘটনার তীব্র নিন্দা এবং বিচার দাবি করেছেন ছাত্রলীগের নেতারা। চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজম রনি দাবি করেছেন, মানে গণমাধ্যমে তার এই দাবিটি প্রকাশিত হয়েছে, যে ঘাতকরা নির্মমভাবে হত্যা করে ঝুলিয়ে রেখেছে কাউসারকে। এদিকে আকবর শাহ থানা ছাত্রলীগের সভাপতি জুয়েল সিদ্দিকী দাবি করেছেন নিহত ব্যক্তি তাদের সংগঠনের নেতা, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক। তারা বলছেন সংগঠনের পক্ষ থেকে শোক বার্তাও প্রকাশ করা হয়েছে। অর্থাৎ ছাত্রলীগ এটিকে পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড হিসেবে উপস্থাপন করছে। এখানেই আসে আরেকটি বয়ান। পুলিশ বলছে ঘটনাটি হত্যা নয়, আত্মহত্যা হওয়ার সম্ভাবনাই বেশি। পাহাড়তলী থানার ওসি নুরুল আফসার গণমাধ্যমে বলেছেন মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবার থেকেও রাজনৈতিক পরিচয়ের কথা বলা হয়নি, বরং পরিবারের সদস্যরা নাকি পুলিশকে বলেছেন কাউসার দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং মানসিক সমস্যায় ভুগছিলেন। পুলিশ দাবি করেছে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে তারা এটা বুঝতে পেরেছেন। ওই ফুটেজে দেখা গেছে কাউসার একাই ফ্লাইওভারে
উঠেছেন বা উঠছেন। কিছুক্ষণ রেলিং এর পাশে দাঁড়িয়ে থাকার পর নিজেই রশি বেঁধে লাফ দিয়েছেন। পুলিশের ভাষ্য, সিসিটিভির ফুটেজে অন্য কাউকে দেখা যায়নি, এমনকি তার শরীরে ধস্তাধস্তির কোনো চিহ্ন নেই। এরপর আসে একটি বিস্ফোরক তথ্য। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা জানান, কাউসারের বিরুদ্ধে আগেও একাধিক মামলা ছিল। সে মামলাগুলো কি? দস্যুতার মামলা, চাঁদাবাজির মামলা, মারামারি সহ মোট 6টি মামলার কথা বলছেন। এমনকি বলছেন যে 2টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তাহলে গ্রেপ্তারি পরোয়ানা থাকলে এতদিন কেন তাকে গ্রেপ্তার করা যায়নি সেটি অবশ্য তারা বলেননি। তবে এটা বলেছেন 2017 সালে একবার কারাভোগ করেছিলেন এই কাউসার। এর কতটুকু সত্য এটি ওই পুলিশ কর্মকর্তাই আসলে ভালো বলতে পারবেন। তো এসব তথ্য যে দস্যুতা, চাঁদাবাজি, মারামারি কারা করে? সাধারণ যুবক করে, না আসলে পলিটিক্যাল ট্যাগ আছে, ছাত্রলীগ করে, আওয়ামী লীগের সময় তারা একটু প্রভাব প্রতিপত্তিশালী ছিল, তারাই তো এগুলো করে। সাধারণত আমরা তো এটাই জানি। তো এই যে তথ্যগুলো দিলেন পুলিশ কর্মকর্তা, এটাতে তো কাউসারের রাজনৈতিক সম্পৃক্ততার কথাই আসলে উঠে আসে। কিন্তু পুলিশ বলছে ঘটনাটিকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা চলছে। প্রশ্ন হচ্ছে, ছাত্রলীগের নেতারা এত জোর দিয়ে এটিকে হত্যা বলছেন কেন? আমরা তো জানি বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক বাস্তবতা, সেই বাস্তবতায় ভয়, প্রতিশোধ, দমন পীড়ন এই শব্দগুলো আসলে খুব শক্তিশালী রাজনৈতিক অস্ত্র হয়ে উঠেছে। তো এখানেও দেখা গেছে এক পক্ষ বলছে ছাত্রলীগের রাজনীতি করার কারণেই কাউসার টার্গেট হয়েছেন, অন্য পক্ষ বলছে একটি আত্মহত্যার ঘটনাকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা চলছে। বিএনপি, জামাত এবং তাদের ছাত্র সংগঠনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তারা মুখ খোলেনি, তারা এটি নিয়ে কোনো মন্তব্য বা বিবৃতি প্রকাশ করেনি। এসব কারণে আসলে জানতে ইচ্ছে করছে যে আসলে সত্যটা কি, সেটি কিন্তু জানা যাচ্ছে না। এই ঘটনায় এখন পর্যন্ত 3টি বড় প্রশ্ন উঠেছে, আমাদের সামনে এসেছে। সেগুলো কি? প্রথমত, যদি এটি আত্মহত্যা হয় তাহলে এত দ্রুত রাজনৈতিক হত্যার বয়ান কিভাবে ছড়ালো? দ্বিতীয়ত, যদি এটি হত্যাকাণ্ড হয় তাহলে সিসিটিভিতে কাউসারকে একা দেখা গেল কেন? হত্যা করতে হলে তো হত্যাকারী লাগবে। তৃতীয়ত, বাংলাদেশে এখন কি এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে কোনো মৃত্যুই আর সাধারণ মৃত্যু হিসাবে দেখা হয় না? প্রতিটি ঘটনার পেছনেই উঠে আসে এক একটি রাজনৈতিক ব্যাখ্যা, বয়ান। প্রতিটি লাশ হয়ে ওঠে এক একটি রাজনৈতিক অস্ত্র। প্রতিটি গুজবও মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এমন ঘটনায় তদন্ত শেষ হওয়ার আগেই মানুষ রায় দিয়ে দেয়। এক্ষেত্রেও তাই হয়েছে, রায় দিয়ে দিচ্ছে। কেউ বলছে এটি হত্যা, আবার অন্য কেউ বলছে এটি নাটক, কেউ বলছে এতে সরকার জড়িত, কেউ বলছে বিরোধীরা ফায়দা নিচ্ছে, পুলিশও বলে দিচ্ছে এটা হত্যা নয়, আত্মহত্যা। ময়নাতদন্ত করা হয়েছে, সঠিক রিপোর্ট হয়তো সত্য প্রকাশে সাহায্য করবে, কিন্তু তারও আসলে গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। তো এই যে এটিকে নিয়ে আসলে প্রশ্ন উঠছে এখন এই কারণেই ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার, এবং আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধকরণের যে আইন বিএনপি তার সংসদে পাশ করেছে, এর মধ্য দিয়ে আওয়ামী লীগকে, ছাত্রলীগকে অর্থাৎ এই বিরোধী শক্তিকে অবদমনের একটি চেষ্টা বিভিন্ন মহলে কিন্তু দৃশ্যমান, এবং এটি বিভিন্ন জনের কথায় কাজে দেখা যাচ্ছে। গত কয়েকদিনও কিন্তু আমরা এই ধরনের অসংখ্য ঘটনা দেখেছি। বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দেয়া, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জনকে গ্রেফতার করা, নানাবিধ উদ্যম কিন্তু রয়েছে সরকারের তরফ থেকেও, এবং এই সরকারের আমলে যে পুলিশ কাজ করছে তাদের তরফ থেকেও। যাই হোক, সেই আলোচনায় না গিয়ে যে এই ইস্যুতে আসলে অনেক প্রশ্নের উত্তর মনে যাচ্ছে, কিন্তু সেগুলোর জবাব এখনো অজানা। অজানা এই কারণেই যে এখানে একটি লাশ, বয়ান 2টি বা একাধিক, এবং অসংখ্য প্রশ্ন। এ কারণেই আপনাদের কাছে জানতে চাই যে সত্যি কি এটি আত্মহত্যা না হত্যা? আপনারা কি মনে করেন? কিংবা কিভাবে জানা যাবে আসল সত্য, যে এখানে পুলিশ স্বাভাবিক ভূমিকা পালন করছে, রাজনৈতিক দলের নেতা কর্মীরা তাদের
যেটা নীতির ভিতরে থেকে, ন্যায়ের ভিতরে থেকে যা করার তারা তা করছেন, নাকি প্রত্যেকেই আসলে এখানে নতুন কিছু করবার, একটু ভিন্ন কিছু করবার চেষ্টা করছেন? কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।